হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আবারও হাজির হয়ে গেছে আপনাদের জন্য অসাধারণ কিছু টেক এপিসোড নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের এপিসোডে আপনারা যে কমেন্টটি করবেন আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট অবশ্যই এই ফ্যামিলির সাথে শেয়ার করব। আসুন আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম খবর আমরা শুরু করব হুয়াওয়েকে দিয়ে। হুয়াওয়ে চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে হুয়াওয়ে এনজয় 20+ এই ফোনটি। এটা একদম বাজেট ক্যাটাগরির একটা 5G ডিভাইস হবে। এখানে থাকবে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ আইপিএস প্যানেলের ডিসপ্লে এবং 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও পপ আপ সেলফি ক্যামেরা থাকছে, ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে। অবশেষে এই ফোনটির সমস্ত ইমেজ কিন্তু লিক হয়ে সামনে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং কেমন লাগছে এই ডিজাইনটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এই ফোনটি তো অবশ্যই ভারতবর্ষ বা বাংলাদেশের মার্কেটে আসবে না, কারণ জানেন আপনারা হুয়াওয়ে সাথে কি চলছে। এখানে কিন্তু কোনো রকম জিএমএস অর্থাৎ গুগল ম্যানেজমেন্ট সার্ভিস পাওয়া যাবে না। সেক্ষেত্রে হুয়াওয়ের অ্যাপ স্টোরের উপরেই আপনাকে নির্ভর করতে হবে। ট্রিপল রেয়ার ক্যামেরার মধ্যে থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য ম্যাক্রো লেন্স কিন্তু এখানে থাকছে না। এছাড়াও থাকছে 16 মেগাপিক্সেলের একটি পপ আপ সেলফি ক্যামেরা, থাকছে এখানে 4200 mAh এর ব্যাটারি এবং 40 ওয়াটের একটা ফাস্ট চার্জ সাপোর্ট। এবং এখানে একটা মিডিয়াটেকের প্রসেসরের নাম্বার উঠে এসেছে, যেটা দেখে মনে হচ্ছে ডায়মন্ডসিটি 720 চিপসেট, ওটাকেই এখানে ইউজ করা হচ্ছে। এখন কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এরপর আমরা আইফোনকে নিয়ে কথা বলবো। আপনারা যারা টেক নিউজগুলো ফলো করেন তারা সকলেই জানেন আইফোন কিন্তু অবশেষে ইন্ডিয়ার বাজারে ম্যানুফ্যাকচার হওয়া শুরু হয়ে গেছে এবং আশা করা যায় আইফোন 12 সিরিজও কিন্তু ইন্ডিয়ার বাজারে ম্যানুফ্যাকচার হবে 2021 সালের প্রথম দিক থেকে। আমরা আশা করেছিলাম যেহেতু ভারতবর্ষের বাজারে তৈরি হচ্ছে, ভারতবর্ষ বা বাংলাদেশের বন্ধুরা এখন থেকে আইফোন হয়তো অপেক্ষাকৃত কম দামে ইউজ করতে পারবো, কিন্তু সেই আশায় হয়তো জল পড়তে চলেছে। কারণ রিসেন্ট প্রকাশিত ট্রেন্ড ফোর্সের রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারছি আইফোন 12 সিরিজের বক্সে কোনো রকম চার্জার থাকবে না কোনো হেডফোনও। এছাড়াও যেহেতু এখানে জিএসটি বেড়েছে, এছাড়াও যেহেতু লকডাউন সিচুয়েশান, এই ধরনের একটা প্যান্ডামিক হয়ে গেল, তাই জন্য হয়তো আইফোনের ওপর কস্টিংটাও বেশি পড়তে পারে। অর্থাৎ আমাদের ওই কম দামে আইফোন ইউজ করা হয়তো এবার আর নাও হতে পারে। এবং সেক্ষেত্রে আইফোন 12 সিরিজের সবকটা ফোনেই হয়তো এবার 5G থাকবে। এখন বিভিন্ন ধরনের লিক্স বা রিউমার্স আসছে, কোনো সময় ব্যাক প্যানেলের ছবি লিক্স হচ্ছে, কোনো সময় এর চার্জিং ক্যাপাসিটি নিয়ে একটা লিক্স আসছে। এখন দেখা যাক, এটা যতক্ষণ না লঞ্চ করবে ততক্ষণ তো বলা যাবে না। আগামী 2 মাসের মধ্যেই হয়তো আইফোন 12 সিরিজ আমরা দেখতে পাবো। এখন কোন প্রাইস পয়েন্টে আসে, একেতেই জিনিস কম দিয়ে বেশি দামে, নাকি জিনিস কম দেবে তার সাথে কম দামে আমরা আইফোন ব্যবহার করতে পারবো? কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা কথা বলবো পোকোকে নিয়ে। যদিও পোকোকে নিয়ে ইন ডিটেলস এখানে কথা বলছি না, অলরেডি আজকে সকালে পোকোকে নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি ডেডিকেটেড। পোকো X3 আসতে চলেছে এবং 20,000 টাকার নিচের প্রাইস পয়েন্টে আসবে। অবশ্যই এই ভিডিওটা দেখে নিন, আপনারা কিন্তু সমস্তটা বুঝতে পারবেন। এছাড়াও রিসেন্ট লিক নিয়েও কিন্তু ওই ভিডিওতেই সমস্তটা কভার করা আছে, সুতরাং এই ভিডিওটা বড় করছি না। এরপর আমরা কথা বলবো রিয়েলমিকে নিয়ে। রিয়েলমির দুটো বাজেট ওরিয়েন্টেড 5G ডিভাইস কিন্তু টিনার সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে এবং যার থেকে মডেল নাম্বারটা আমরা জানতে পারছি RMX2200। এখানে একদম রিয়েলমি C12 বা C15 এর মতোই ডিজাইন দেখতে লাগছে পেছনের দিক থেকে। এছাড়াও এখানে বলা হচ্ছে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য থাকবে 6.52 ইঞ্চি একটি এলসিডি প্যানেলের ডিসপ্লে। এছাড়াও থাকবে 4890 mAh এর ব্যাটারি। এই পুরো লিস্টটা আমরা জানতে পারছি মুকুল শর্মার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে। সুতরাং বুঝতেই পারছেন এখন 5G ডিভাইসও কিন্তু বাজেট ক্যাটাগরির মধ্যে আসতে চলেছে। আজকাল আমরা যেমন 10 থেকে 12,000 টাকায় 4G পাই, ডুয়েল 4G অ্যাভেলেবেল পাই, রিয়েলমি C1, C12 এই সমস্তগুলো। তো সেক্ষেত্রে আমরা 5G ডিভাইসও হয়তো আগামী দিনে 10,000 টাকার নিচে পাবো। হ্যাঁ, ইন্ডিয়ার বাজারে না পেলেও হয়তো চায়নার বাজারে পাবো। এবং ইন্ডিয়ার বাজারে যখনই 5G অ্যাভেলেবেল হবে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি অ্যাফোর্ডেবল রেঞ্জে কিন্তু 5G ডিভাইস অ্যাভেল করতে পারবেন। আপনারা সকলেই জানেন 3 সেপ্টেম্বর রিয়েলমি ভারতের বাজারে রিয়েলমি 7 সিরিজ লঞ্চ করতে চলেছে। এটা লঞ্চ করার আর কি মানে আছে জানি না, রিয়েলমি 7 প্রো, রিয়েলমি 7 সমস্ত স্পেসিফিকেশান ডিটেলস আমাদের সামনে চলে এসছে। এবং আজকে কিন্তু রিয়েলমি 7-এর আনবক্সিং ভিডিও লিক হয়ে গেছে এবং লিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে টেক ডাউন করা হয়। তারপরেও এখান থেকে কিছু স্ন্যাপশট বা কিছু স্ক্রিনশট আপনাদের সামনে অবশ্যই আমরা তুলে এনেছি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমি 7 সিরিজ কেমন দেখতে হবে। রিয়েলমি 7 এবং 7 প্রো অলরেডি ফ্লিপকার্টে কিন্তু টিজার রিলিজ হয়ে গেছে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা সার্কেলে কিছুটা চেঞ্জ রয়েছে, আর বাদবাকি কোথাও কিন্তু কিচ্ছু চেঞ্জ নেই। এখন দেখা যাক কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়। এই শুধুমাত্র প্রাইস পয়েন্ট জানার জন্যই কিন্তু আমাদের ওই 3 সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। প্রাইস পয়েন্টটাও আমরা আন্দাজ করতে পারছি, আগের টেক নিউজে আমি বলে দিয়েছিলাম প্রায় কনফার্ম 99% ওটাই হবে। একবার চাইলে আপনারা ওই টেক নিউজটাও দেখে নিতে পারেন।
পরে আমরা কথা বলবো নোকিয়াকে নিয়ে। নোকিয়া অলরেডি ভারতের বাজারে নোকিয়া 5.3 এটাকে লঞ্চ করিয়ে দিয়েছে। ব্যক্তিগতভাবে শুধুমাত্র প্রাইস পয়েন্টটাকে যদি বাদ দিয়ে দিই, আমার ভালো লেগেছে ফোনটাকে। এবং প্রাইস পয়েন্ট যদিও বলি 12,000 টাকার প্রাইস পয়েন্টে এলে অবশ্যই বলতাম ওই ফোনটা ভালো ফোন। হ্যাঁ, HD+ ডিসপ্লে আছে, কিন্তু নোকিয়ার যে অপটিমাইজেশন অবশ্যই দারুণ। অবশেষে নোকিয়া আরও একটি কিন্তু ফোন লঞ্চ করতে চলেছে, নোকিয়া 3.4। এই ফোনটা স্পেসিফিকেশন সামনে চলে এসেছে এবং আশা করা যায় 3 সেপ্টেম্বর এই ফোনটার সমস্ত ডিটেলস আমাদের সামনে চলে আসবে। এবং বার্লিনে যে সম্মেলন হবে সেখানেই নাকি নোকিয়া এই 3.4 এই ফোনটাকে লঞ্চ করানো হবে। এই ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি একটি HD+ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 চিপসেট। এই 460কে নিয়ে একটু বলে দিই, সমস্ত কোম্পানি কিন্তু এখন 460 চিপসেটকে দিয়ে ফোন লঞ্চ করাচ্ছে। আমরা ওয়ানপ্লাসের ক্লোভার যে ফোনটা আসছে সেটা দেখছি, ওপো লঞ্চ করালো 460, মোটামুটি আপডেটেড ভার্সান। তাও বলে এই 10 থেকে 15,000 টাকার প্রাইস রেঞ্জে ওই চিপসেটটাকে আমি প্রেফার করবো না। 8 থেকে 9,000 টাকা প্রাইস পয়েন্টে অবশ্যই ঠিকঠাক চিপসেট আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 660-র মতোই আর্কিটেকচার ওখানে পাবেন। কিন্তু দেখা যাক, এখন শুধুমাত্র আর্কিটেকচার দিয়ে তো হয় না। 4 সিরিজের প্রসেসর, 11 ন্যানোমিটার টেকনোলজি বেসড একটা প্রসেসর, কেমন পারফরমেন্স করছে সেটা আরও বুঝতে কয়েকদিন টাইম লাগবে। এর সাথে সাথে এখানে অ্যাড্রিনো থাকছে 6108 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে, 13+2+5 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে। এর সাথে সাথে এখানে 3GB 32GB এবং 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল থাকছে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট থাকছে। আর নোকিয়ার এই সফটওয়্যার অপটিমাইজেশনের জন্যই কিন্তু ফোনগুলোর দাম বেশি হয়। এরপর আমরা অনেক দিন পরে কথা বলবো আসুসকে নিয়ে। না, আসুসের কোনো নতুন ডিভাইস নয়, আসুস zenfone Max Pro M1 এই ফোনটাকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আছে। আপনারা অনেকেই এখনও মেসেজ করেন আসুস zenfone Max Pro M1 এর স্টেবল অ্যান্ড্রয়েড 10-এর আপডেট কবে আসবে। আজকে কিছু প্রয়োজনে আসুসের সাথে কন্ট্যাক্ট করতে হয়েছিল তাদের লাইভ চ্যাটে, এবং সেখানে আবার আমি এই কোশ্চেনটা করেছিলাম, একটু টাইম পেয়েছিলাম যে আসুস zenfone Max Pro M1 এবং M2-তে স্টেবল অ্যান্ড্রয়েড 10 আপডেট কবে আসবে। এবং সেখানে আবার আমরা যেটা জানতে পারছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আসুস zenfone Max Pro M1-এ আবার একটি বেটা আপডেট পুশ করতে তারা চলেছে। হ্যাঁ, স্টেবল নয়, বেটা আপডেট তারা পুশ করছে। এবং তাদের বক্তব্য অনুযায়ী এবং আমি যা ধারণা করে বুঝলাম যে আসুস zenfone Max Pro M1-এর স্টেবল 10 আপডেটের জন্য কিন্তু বেশ কিছুটা আরও টাইম লাগবে। বেশ কিছু প্রবলেম আসছে তাদের কথা অনুযায়ী, তাই জন্য কিন্তু এটার প্রবলেম আসছে। তো আবার একটা তারা বেটা আপডেট পুশ করবে, তার পরবর্তীতে যদি কোনো স্টেবল আপডেট আসে সময় মতো আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা সেই ঘুরে ফিরে এসে ওয়ানপ্লাসের দরজায়। এতদিন পর্যন্ত আমরা ওয়ানপ্লাস নট শুনলাম, ওয়ানপ্লাস নট লাইট শুনলাম, ওয়ানপ্লাস ক্লোভার শুনলাম, এছাড়াও ওয়ানপ্লাস বিল্লি একটা মডেল নাম্বার লিক হয়েছিল যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 প্রসেসরের সাথে আসবে। এছাড়াও ক্লোভার কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসরের সাথে আসবে। আজকে মুকুল শর্মার রিসেন্ট টুইটার থেকে আরও একটা নতুন নাম উঠে এলো, ওয়ানপ্লাস ড্যানজেল। এটাও নাকি একটা বাজেট ওরিয়েন্টেড ক্যাটাগরির ফোন হবে। এখনও পর্যন্ত কিন্তু এই ফোনটার মডেল নাম্বার শুধুমাত্র ড্যানজেল জানা গেছে। কোন মডেল নাম্বারে ভারতের বাজারে আসবে বা ইউরোপের বাজারে যাবে বা ইউএসের বাজারে যাবে এখনও পর্যন্ত জানা যায়নি। শুধুমাত্র ওয়ানপ্লাস ড্যানজেল হিসেবে একটা ফোনের ওপর কাজ চলছে, এটাই কিন্তু জানা গেছে। সুতরাং ওয়ানপ্লাস ড্যানজেলের আরও খবর আসতে কয়েকদিন টাইম লাগবে। এরপর সবশেষে একটা অলৌকিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। অলৌকিক কেন বলছি অবশ্যই বলবো। আজকে রেডমি নোট 8 একজন ইউজার, হয়তো চায়নার বাজারে টুইটার হ্যান্ডেল থেকে এই খবরটা উঠে এসেছে, তিনি ফোনটাকে ইউজ করছিলেন এবং ফোনটা তার 10 তলার ছাদ থেকে পড়ে যায় এবং সেটা একটা জলের ওপর পড়ে। জলের ওপর বলতে কিছু একটা জল রাখা ছিল, সেই জলের মধ্যে পড়ে, হতে পারে হাইড্রেন্ট বা হতে পারে অন্য কিছু। সেই জলের মধ্যে পড়া অবস্থাতেও কিন্তু ফোনটা জীবিত ছিল, অর্থাৎ ফোনটার কাঁচ ভেঙে যায়, ফোনটা বেন্ড হয়ে যায়, ফোল্ডিং ফোন হয়ে যায়, তারপরও কিন্তু ফোনটা চলছিল। এবং তিনি এই সুনাম করে সুখ্যাতি করে তার টুইটার হ্যান্ডেলে এটা প্রকাশ করেছেন। নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না, জানেন, ভুলো মন, যাই হোক, নামটা ম্যাটার করে না। রেডমির যে একটা বড় প্রমোশন হয়ে গেছে এবং রেডমি অলরেডি স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে প্রচার করা শুরু করে দিয়েছে। এখন আপনি আপনার ফোনটা ফেলে দেখবেন নাকি? 10 তলা দরকার নেই, 10 ফিট উঁচু থেকে যদি ফেলতে পারেন অবশ্যই। এখন তার মানে বুঝতে পারছেন এটা অলৌকিক ঘটনা কিনা? আমার তো মনে হয় না কোনো ফোনই এরকম জীবিত থাকার কথা। যাই হোক, আমি শুনেছি আইফোন বা ওই ধরনের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, স্যামসাংয়ের একটা ফোন আমি দেখেছিলাম 10 মাস জলের তলাতেও জীবিত ছিল। তাই বলে রেডমি নোট 8, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্যই দেওয়া আছে। শুধুমাত্র ডিসলাইক নয়, কেন ডিসলাইক করলেন, আমরা কীভাবে আরও নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর আসি এক বন্ধুর কমেন্ট পর্বে। আজকে এক বন্ধু কমেন্ট করেছেন, অয়ন মণ্ডল, দাদা ফোন কোম্পানিগুলো যে পরিমাণে ফোন লঞ্চ করে তার সব ফোন কি বিক্রি হয়? আর এত ফোন লঞ্চ করার ফলে কোনো ফোন কোম্পানিগুলোর লোকসান হয় না? প্লিজ জানাবেন।
প্রথমেই বলে রাখি, ফোন কোম্পানিগুলো কিন্তু এই ফোনগুলো একবারে তৈরি করে না, ধাপে ধাপে তৈরি করে। যেমনভাবে ফোন বিক্রি হয় ঠিক তেমনভাবেই কিন্তু ফোনগুলো তৈরি হয়। তো সেক্ষেত্রে তারা ফ্ল্যাশ সেল কেন এনেছে? না, তারা চাহিদা দেখার চেষ্টা করে যে কোন ফোনের কতটা চাহিদা, কত ইউনিট তারা বিক্রি করতে পারবে, সেই অনুসারে তারা কিন্তু এই প্রোডাকশান করে, তারপরে বিক্রি করে। তারপরে দেখা গেল তারা কোনো রকমে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 প্রসেসরটাকে কিনে রেখেছে, হয়তো 1000টা কিনে রেখেছে, সেখানে দেখলো 400টা ফোন বেচার পরে তাদের আর ওইটার চাহিদা নেই। তারা কি করলো, পরবর্তীতে আর একটা মডেল নাম্বারে ওই কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 গুঁজে দিয়ে আর একটা ফোন তারা চালিয়ে দিল। এইভাবেই কিন্তু ফোন কোম্পানিগুলো কাজ করে। ফোন কোম্পানিগুলো এতটা বোকা নয়। হ্যাঁ, আমরা বোকা হতে পারি, আমরা ওদের কাছে বোকা হয়ে যাই। তো অবশ্যই সাবধানে থাকবেন।